হ্যাঁ বন্ধুরা, আমার এই ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা তুলে ধরবো স্বামী বিবেকানন্দের লেখা আমার ভারত অমর ভারত বইটি থেকে মূলত তিনটি গুরুত্বপূর্ণ বিষয়, যেমন ভারতবর্ষের ইতিহাস, বিশ্ব সভ্যতায় ভারতবর্ষের অবদান এবং ভারতীয় জীবনে ধর্ম ঠিক কতটা গুরুত্বপূর্ণ। আশা করি আমাদের এই ভিডিওটির মাধ্যমে দেওয়া তথ্যের দ্বারা আপনারা ভারতবর্ষের প্রাচীন গৌরবশালী ইতিহাসকে আরো ভালো করে জানতে পারবেন। একজন ভারতীয় হিসাবে ভারতবর্ষের ইতিহাস জানাটা আমাদের কাছে কিন্তু অত্যন্ত দরকার, আর সেই কারণেই ভিডিওটা পুরোটা দেখতে অনুরোধ রইল। এই ধরনের দেশাত্মবোধক ভিডিও পেতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। প্রথমত, ভারতবর্ষের গৌরবশালী ইতিহাস। স্বামী বিবেকানন্দের মতে এই পৃথিবীতে যদি এমন কোনো দেশ থেকে থাকে যাকে পূর্ণভূমি বলা যেতে পারে, যদি এমন কোনো স্থান থেকে থাকে যেখানে মানুষের ভেতরে ক্ষমা, দয়া, পবিত্রতার মতো বিভিন্ন ভালো গুণগুলোর বিকাশ সব থেকে বেশি পরিমাণে হয়েছে, যদি এমন কোনো দেশ থেকে থাকে যেই দেশে সব থেকে বেশি আধ্যাত্মিকতা অর্থাৎ স্পিরিচুয়ালিটি এবং অন্তর্দৃষ্টির বিকাশ হয়েছে, তবে নিশ্চিতভাবে আমরা বলতে পারবো সেটা আমাদের জন্মভূমি, আমাদের এই মাতৃভূমি ভারতবর্ষ। রাজনৈতিক বা সামরিক শ্রেষ্ঠতা কিন্তু কোনো কালেই আমাদের ভারতীয়দের জাতীয় জীবনের উদ্দেশ্য ছিল না, আর ভবিষ্যতেও কখনো হবে না। টাকা পয়সা, সম্পত্তি কোনো কিছুই কিন্তু আমাদের ভারতীয় জাতীয় জীবনকে প্রভাবিত করতে পারেনি। পৃথিবীর যে কোনো জাতির চেয়ে বিপুল পরিমাণে অর্থ সম্পদের অধিকারী হলেও আমরা ভারতবাসীরা কিন্তু কখনো টাকা পয়সার জন্য লোভ করিনি। অন্য কোনো জাতিকে পরাস্ত করতে বা দেশ অধিকার করতে আমরা কিন্তু কখনো মরিয়া হয়ে উঠিনি। টাকা পয়সা বলুন, সাম্রাজ্য বিস্তার করুন বা অন্য কোনো দেশকে পরাস্ত করার পরিবর্তে আমরা সবসময় এক মহান আদর্শ নিয়ে বেঁচে আছি। প্রাচীন উপনিষদের যুগ থেকে আমরা সমগ্র মানব জাতির সামনে একটাই আদর্শ প্রচার করেছি, সেটা হলো ধন সম্পত্তি, ক্ষমতা বা সেনাবাহিনী দাঁড়ানো বরং ত্যাগের দ্বারাই আমরা জীবনের মুক্তি পেতে পারি। দ্বিতীয়ত, বিশ্ব সভ্যতায় ভারতবর্ষের অবদান। আমাদের ভারতবর্ষের অবদান সারা বিশ্ব সভ্যতার কাছে শুনলে আপনারা হয়তো অবাক হয়ে যাবে। আমরা যদি একটু ফুটিয়ে লক্ষ্য করি তাহলে দেখতে পারবো যে ভারতবর্ষের মতো আর কোনো এমন দেশই নেই যেই দেশ মানব সভ্যতার সর্বাঙ্গীন উন্নতির জন্য এতটা কাজ করেছে। আর সেই কারণেই স্বামী বিদেশের মাটিতে দাঁড়িয়ে ভারতবর্ষ এবং ভারতবর্ষের প্রাচীন ইতিহাসকে কখনোই নিন্দা বা ছোট করেন, বরং তিনি বলেছে যে যেটা হয়েছে ভালো হয়েছে, আমাদের আরো ভালো করতে হবে। পৃথিবীর অন্যান্য ধর্মগুলো যখন তৈরিও হয়নি তার অন্তত 300 বছর আগে আমাদের হিন্দু ধর্ম সুপ্রতিষ্ঠিত। বিজ্ঞানের ক্ষেত্রেও সেই একই কথা বলা যেতে পারে। চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে ভারতবর্ষের অবদান বলা যেতে পারে সব থেকে বেশি। উইলিয়াম হান্টের মতে বিভিন্ন রকম রাসায়নিক পদার্থের আবিষ্কার আমাদের ভারতবর্ষের প্রথম হয়েছিল। এই যে লাল রং আমরা আজকে ব্যবহার করছি, এই লাল রং কিন্তু প্রথম ভারতবর্ষে আবিষ্কার হয়। কান এবং নাকের পূর্ণ গঠনের উপায় নির্ণয় দ্বারা ভারতবর্ষ তার প্রাচীন আধুনিক চিকিৎসা বিজ্ঞানকে সমৃদ্ধ করেছে। গণিত শাস্ত্রে ভারতবর্ষের কৃতিত্ব আরো বেশি। জ্যামিতি, জ্যোতির্বিদ্যা এবং বর্তমান যে মিশ্র গণিত আমরা ব্যবহার করে থাকি সেই সবগুলোই কিন্তু আমাদের ভারতবর্ষে আবিষ্কার। এই যে বর্তমান দিনে আমরা ডেসিমেল বা বাইনারির মতো নাম্বার সিস্টেম ব্যবহার করে থাকি, এইগুলো আবিষ্কার কিন্তু ভারতেই হয়। ভারতবর্ষই সারা পৃথিবীকে প্রথম গুণটা শিখিয়েছিল। যেমন প্রাচীন ভারতের গণিতবিদ আর্যভট্টই প্রথম শূন্যের আবিষ্কার করেছিল, এবং গণিত শাস্ত্রে শূন্যের গুরুত্ব কি, এই যে পাই অর্থাৎ পরিধি এবং ব্যাসের অনুপাত, সেটাও কিন্তু ভারতীয় ম্যাথামেটিশিয়ান অনেক আগেই উপলব্ধি করতে পেরেছিলেন। ভাষা বিজ্ঞানের ক্ষেত্রে এটা সর্বসম্মত যে সংস্কৃত ভাষায় যাবতীয় ইউরোপীয় ভাষার ভিত্তিস্বরূপ। সঙ্গীতের ক্ষেত্রে ভারত জগৎকে দিয়েছে প্রধানত 7টা স্বর এবং সুরের 3টে গ্রাম সহ স্বরলিপি প্রণালী। এছাড়া চিনি কিন্তু প্রথম ভারতবর্ষেই তৈরি হয়। চিনির ইংরাজি নাম হলো সুগার, এবং এই সুগার শব্দটা কিন্তু সংস্কৃত ভাষা থেকে এসে। এছাড়া দাবা, পাশা এবং তাস, এই সমস্ত খেলা আমাদের ভারতবর্ষের প্রথম তৈরি হয়। ইউরোপিয়ানরা যখন জানতে পারলো যে আমাদের ভারতবর্ষের কত বেশি পরিমাণে সম্পত্তি আছে, তারা সেইগুলোকে লুট করার জন্য এদের মধ্যে প্রতিযোগিতা শুরু করে দেয়। এর ফলেই কিন্তু ইউরোপ থেকে ভারতে আসার জলপথ আবিষ্কার। একটু ভেবে দেখেছি যে আমেরিকা আজকে নিজেকে সুপার পাওয়ার বলে দাবি করে, সেই দেশের আবিষ্কার হলো কি করে? মনে রাখবে 1492 সালে ক্রিস্টোফার কলম্বাস ইউরোপ থেকে ভারতে আসার জন্য সমুদ্র যাত্রা শুরু করে। পরবর্তীকালে তিনি তো ভুল করে অন্য একটা মহাদেশ খুঁজে পান, এবং আজকে যার নাম হলো ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তৃতীয়ত, ভারতীয় জীবনের ধর্মের স্থান। স্বামী বিবেকানন্দের মতে আমাদের পবিত্র মাতৃভূমির মূল ভিত্তি, মেরুদণ্ড এবং জীবন কেন্দ্রই হলো একমাত্র ধর্ম। কেউ কেউ রাজনীতির কথা বলবে, কেউ কেউ ব্যবসা বাণিজ্যের কথা বলবে, আবার কেউ হয়তো বাহ্যিক স্বাধীনতা লাভের অপূর্ব সুখের কথা বলবে। তবে আমরা হিন্দুরা এসব বুঝি না আর বুঝতেও চাই। আমাদের সঙ্গে ধর্ম, ঈশ্বর
ঈশ্বর এবং মুক্তি সম্বন্ধে কথা বলব। দেখবেন এই ব্যাপারে অন্যান্য দেশের দার্শনিকের চেয়ে আমাদের দেশের সামান্য কৃষকের পর্যন্ত অনেক বেশি ধ্যান ধারণা এবং জ্ঞান আছে। ধর্ম এবং আধ্যাত্মিকতা ভারতবর্ষের মেরুদণ্ড বলে আজ শত শত বছরের অত্যাচার এবং প্রায় 1000 বছরের বৈদেশিক শাসনের পরও ভারতবর্ষ জীবিত আছে। আমরা যেমনি সমগ্র বিশ্ব থেকে শিখবো, ঠিক তেমনি সমগ্র বিশ্বকেও আমরা শেখাবো। স্বামীজি ছোট্ট একটি এক্সাম্পল দিয়ে বললেন, একবার রোম সাম্রাজ্যের কথাই মনে করুন না। রোমের জাতীয় লক্ষ্যই ছিল সাম্রাজ্যের প্রতিষ্ঠা এবং তার বিস্তার। রোম যে সাম্রাজ্যটা বাধা পড়ল, অমনি সারা সাম্রাজ্যটাই ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। গ্রীসের আদর্শ ছিল বুদ্ধিবৃত্তি। যে মুহূর্তে বুদ্ধির ক্ষেত্রে সংকট দেখা দিল, ঠিক অমনি গ্রীস ও অতীতের গর্ভে ভিড় হয়ে গেল। পৃথিবীতে প্রত্যেকটা জাতিরই একটা লক্ষ্য থাকে এবং যতক্ষণ না লক্ষ্যটার ওপর কোনো আঘাত আসছে ততক্ষণই কিন্তু অনেক বাধা বিপত্তি সত্ত্বেও জাতিটা বেঁচে থাকে। কিন্তু যে মুহূর্তে জাতির আদর্শ ধ্বংস হতে শুরু করে, সঙ্গে সঙ্গে সমগ্র জাতিরই মৃত্যু ঘটে। আমি বলবো না যে ভারতবর্ষ এখনো সব দিক থেকে ঠিক আছে। ভারতবর্ষে এখনো দারিদ্রতা রয়েছে, অশিক্ষা রয়েছে বেকারত্ব। আজ 21 শতকে এসেও ভারতবর্ষের একটা অনেক বড় অংশ অতি ঘৃণ্য কুসংস্কারে জড়িয়ে রয়েছে। এত নেগেটিভিটি থাকা সত্ত্বেও ভারতবর্ষ এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে শুধুমাত্র তার আধ্যাত্মিকতা এবং ধর্মের ভিত্তিতে। তাই তো স্বামীজির এই ধর্ম এবং আধ্যাত্মিকতাকেই ভারতবর্ষের মেরুদণ্ড বলেছে। আমরা যতদিন এই দুটো জিনিসকে আঁকড়ে ধরে থাকবো, ততদিন সারা বিশ্ব থেকে আমাদের ভারতীয়দের অস্তিত্ব কেউ মুছে ফেলতে পারবে না। এবং এটি হলো আমাদের সর্বকালের শ্রেষ্ঠ এবং একমাত্র আদর্শ। তো বন্ধুরা, আজকের ভিডিওটার ব্যাপারে কোনো মন্তব্য থাকলে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে এবং শেয়ার করবে নিজের সমস্ত বন্ধু বান্ধব এবং পরিবারের সাথে। আর এই ধরনের আই ওপেনিং দেশাত্মবোধক ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। আর পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব ভারতবর্ষের অবনতির কারণগুলো কী কী রয়েছে এবং কেনই বা ভারতবর্ষ স্বাধীন হওয়ার এতগুলো বছর পরেও একটি তৃতীয় বিশ্বের দেশ বা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির মধ্যেই পড়ে। আর সেই ভিডিওটার লিঙ্ক উপরের আই বাটন এবং নিচের ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। এই পর্বগুলি চলছে স্বামী বিবেকানন্দের দৃষ্টিতে ভারতবর্ষ। এই পর্বগুলিতে স্বামীজির দৃষ্টিতে ভারতবর্ষকে আমরা তুলে ধরার চেষ্টা করি, যাতে আমরাও ওনার দৃষ্টিতে আমাদের ভারতবর্ষকে দেখতে পারি, আমরাও যেন দেশের জন্য কাজ করতে এগিয়ে আসতে পারি। দেখা হচ্ছে পরবর্তী ঠিক এমনি একটি ভিডিওতে। সব থেকে শেষে বলবো, বাংলাকে সাপোর্ট করুন, বাংলাকে ভালোবাসুন। ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। জয়।